শুভ সকাল প্রিয় শিক্ষার্থীবৃন্দ। মার্টিন লুথার কলেজের বাংলা দ্বিতীয় পত্রের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। বাংলা প্রথম পত্রের দ্বিতীয় বর্ষের বাংলা প্রথম পত্রের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আমরা সিরাজউদ্দৌলা নাটকটি নিয়ে আলোচনা করছি। গতদিন আমরা বিভিন্ন বোর্ডে আগত অনুধাবনমূলক প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা শেষ অনুধাবনমূলক প্রশ্নগুলো আলোচনা করব। আজকে আমরা শেষ করব আজকের ক্লাসে। আজকের ক্লাসে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, প্রথমেই সিরাজউদ্দৌলা কেন ইংরেজদের বাণিজ্য করার অধিকার প্রত্যাহার করলেন, ব্যাখ্যা করো। নবাব সিরাজউদ্দৌলা তিনি তার আদেশ অমান্য করে ইংরেজরা গোলা বারুদ আমদানি করছে, কলকাতার ফোর্ট উইলিয়াম দুর্গ সংস্কার শুরু করছে। এই সমস্ত কারণে নবাব সিরাজউদ্দৌলা তাদের প্রতি ক্ষিপ্ত হয়ে, রুষ্ট হয়ে, এবং তাদের যে গতিবিধি সেটি তার কাছে ভালো লাগেনি। সিরাজউদ্দৌলার কাছে মনে হয়েছে ভবিষ্যতে ইংরেজরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষের রাজনৈতিক ক্ষমতায় তারা হস্তক্ষেপ করতে পারে, রাজনীতিতেও হস্তক্ষেপ করতে পারে। এই আশঙ্কা থেকে তিনি ফোর্ট উইলিয়াম দুর্গ আক্রমণ করলেন কলকাতার, এবং সেইখানকার নাম পরিবর্তন করে নাম রাখলেন আলীনগর, এবং রাজা মানিক চাঁদকে সেখানে দেওয়ান নিযুক্ত করলেন। আর এর মধ্য দিয়ে তিনি ইংরেজদের বাণিজ্য করবার যে অধিকার তিনি দিয়েছিলেন সেটি প্রত্যাহার করে নিলেন। পরের প্রশ্ন, তুমিও আমাকে বিচার করতে বসলে, উক্তিটি নবাব সিরাজউদ্দৌলার ঘসেটি বেগমকে যখন বন্দি করে মুর্শিদাবাদের সিরাজউদ্দৌলা রাজপ্রাসাদে নিয়ে আসা হয়, তখন তাদের পারস্পরিক কথাবার্তায় একদিন ঘসেটি বেগম, আমেনা বেগম, লুৎফুন্নেসা এরা পারিবারিক ভাবে কথাবার্তা বলছিল, এবং সেই কথাবার্তার মধ্যে ঘসেটি বেগমের কথার মধ্যে সিরাজউদ্দৌলার প্রতি তার প্রচন্ড ক্ষোভ, ঘৃণা এবং প্রতিশোধ পরায়ণতা কাজ করছিল। এবং সেখানে এক পর্যায়ে সিরাজউদ্দৌলা উপস্থিত হলো, তার সাথে তার কটু বাক্য বিনিময় হয়েছে, এবং সেখানে ঘসেটি বেগম বলেছে যে তোমার ক্ষমতা ধ্বংস হবে, সিরাজ নবাবী আর করতে হবে না। তো সিরাজউদ্দৌলা তার কিছু জবাব দিয়েছিলেন। তো এরপরে দেখতে পাই যে ঘসেটি বেগম সেখান থেকে চলে যান, এবং সিরাজউদ্দৌলার মা আমেনা বেগম তিনিও চলে যাওয়ার পরে তাদের স্বামী স্ত্রীর কথাবার্তার কথোপকথনের এক পর্যায়ে লুৎফুন্নেসা যখন বললেন যে সিরাজউদ্দৌলার প্রতি ঘসেটি বেগমের যে বিদ্বেষ, যে প্রতিশোধ পরায়ণতা, যে হিংস্রতা, যে মনোভাব, এর প্রধান কারণ হচ্ছে যে সিরাজউদ্দৌলা তার সম্পত্তিতে হস্তক্ষেপ করেছেন। তাকে বিধবা মানুষ, তার সম্পত্তিতে হস্তক্ষেপ করা হয়েছে, তার সম্পত্তি তিনি নিজের অধিকারে নিয়েছেন। পাশাপাশি তাকে মতিঝিল প্রাসাদ থেকে মুর্শিদাবাদে বন্দি করে আনা হয়েছে। এই সমস্ত কারণে হয়তো ঘসেটি বেগমের সিরাজের প্রতি মনোভাব সেটি বিষিয়ে উঠেছে তার প্রতি, এই জন্য তার ক্ষোভ, হিংসা আর তার অনেক বেশি, এবং প্রতিশোধ পরায়ণতা বেশি। তো এই কারণ কথা লুৎফুন্নেসা সিরাজউদ্দৌলাকে বললে, সিরাজউদ্দৌলা এই জবাবে এই উক্তিটি করেছিলেন যে তুমিও আমার বিচার করতে বসলে লুৎফা, যারা
সিরাজদৌল্লাকে খুব বেশি একটা জানে না। সিরাজদৌল্লা সিংহাসনে বসবার পরে থেকেই কি ধরনের বাধা বিপত্তি তাকে মোকাবেলা করতে হচ্ছে, প্রতি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। একদিকে ইংরেজ বেনিয়ারা, আরেকদিকে দেশীয় ষড়যন্ত্র, তার প্রাসাদ ষড়যন্ত্র, সব মিলিয়ে সিরাজদৌল্লা ভীষণভাবে প্রচন্ড রকম একটা চাপের মধ্যে আছেন। তারপরে তার আপন খালার ষড়যন্ত্র সবকিছু জানার পরও লুৎফুন্নেসা সিরাজদৌল্লাকেই পরোক্ষভাবে দায়ী করছেন ঘসিটি বেগমের প্রতি তার এই রুষ্ট মনোভাবের জন্য, তার ক্ষোভের জন্য, ঘৃণার জন্য। এরপরে প্রশ্ন, কিলপ্যাট্রিক দলবল সহ জাহাজে আশ্রয় নিয়েছিল কেন, বুঝিয়ে লেখো। নবাব সিরাজউদ্দৌলা যখন ফোর্ট উইলিয়াম দুর্গ আক্রমণ করেন তখন কিলপ্যাট্রিক, ক্যাপ্টেন মিনচিন, ক্যাপ্টেন ক্লেটন এরা প্রাণ রক্ষার জন্য, আত্মরক্ষার জন্য নৌকা যোগে পালিয়ে গিয়ে ফোর্ট উইলিয়াম, গঙ্গার মধ্যে ফোর্ট উইলিয়াম জাহাজে আশ্রয় নিয়েছিলেন আত্মরক্ষার জন্য। যুদ্ধের এক পর্যায়ে যখন তারা ইংরেজ পক্ষ নিশ্চিত হয়ে যান যে কখনোই ইংরেজ এই যুদ্ধে সিরাজের বিরুদ্ধে জয়ী হওয়া যাবে না, তখন সিরাজদৌল্লার আক্রোশের হাত থেকে সিরাজদৌল্লা তাদেরকে বন্দি করে কলকাতা মুর্শিদাবাদে নিয়ে যাবেন, এরকম আশঙ্কা থেকে, অপমানের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তারা ফোর্ট উইলিয়াম জাহাজে আশ্রয় নিয়েছিলেন। সেনাপতি মীর মর্দান পলাশী যুদ্ধে কিভাবে শহীদ হন, ব্যাখ্যা করো। মীর মর্দান আমরা জানি যে দেশপ্রেমিক সেনাপতি। যখন পলাশীর যুদ্ধে প্রধান সেনাপতি মির্জাফর, অন্যান্য সেনাপতি রাজা রায়দুর্লভ, ইয়ালুৎফর খা থেকে শুরু করে আরো অনেকে সিরাজদৌল্লার সাথে বিশ্বাসঘাতকতা করে নিষ্ক্রিয় দাঁড়িয়ে থেকে সিরাজের পতন দেখেছে, বাংলার স্বাধীনতার সূর্য নির্বাপিত হতে ডুবে যেতে দেখেছে, তারপরও যাদের দেশপ্রেম জেগে ওঠেনি যাদের মনে, সেই মুহূর্তে, সেই সময়ে মীর মর্দান যখন যুদ্ধের ভালো অবস্থা ছিল সিরাজউদ্দৌলার, তখন আকস্মিকভাবে বিশ্বাসঘাতক মির্জাফর যুদ্ধবন্ধের ঘোষণা দিলে সৈন্যরা যখন শিবিরে ফিরছিল তখন পিছন দিক থেকে ইংরেজ সৈন্যরা তাদের আঘাত করে এবং তারা অনেকটাই পরাস্ত হয়। তো এই আঘাতের হাত থেকে নিজেদেরকে রক্ষা করবার জন্য সেনাপতি মীর মর্দান তরবার হাতে এগিয়ে যাচ্ছিলেন। এই সময়ে আকস্মিকভাবে বৃষ্টি এসে যখন সিরাজউদ্দৌলা সমস্ত গোলা বারুদ ভিজিয়ে দিয়ে যায়, তখন আর উপায় ছিল না, গোলা বারুদ ছাড়া, গোলন্দাজ বাহিনী ছাড়া শুধুমাত্র মীর মর্দান একাই তরবারি হাতে যুদ্ধের জন্য এগিয়ে যাচ্ছিলেন। তো দুর্ভাগ্য যে ইংরেজদের কামান এসে গোলা এসে তার উরুতে লাগে এবং তিনি আহত হন, তারপরে তিনি মারা যান। সেনাপতি মীর মর্দান মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত দেশকে ভালোবেসেছেন এবং দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন। আমি দেখতে চাই আমার রাজত্বে হৃদয়হীন জালিমের বিরুদ্ধে অসহায় মজলুম কঠিনতর জালিম হয়ে উঠেছে। এটি সিরাজউদ্দৌলার উক্তি। এর মধ্য দিয়ে একজন লবণ ব্যবসায়ী
লবণ উৎপাদনকারী যখন অত্যাচারিত হয়ে সিরাজউদ্দৌলার দরবারে বিচার চাইতে এসেছিলেন, তখন সিরাজউদ্দৌলা তার যে সভাসদ পারিষদ রাজ অমাত্যবর্গ মির্জাফর রায়দুর্লভ রাজ জগৎ শেঠ তাদের সবাইকে উদ্দেশ্য করে বলেছিলেন যে আপনাদের সকলের পরামর্শ অনুযায়ী আমি ইংরেজদের লবণ বাণিজ্য করবার অধিকার দিয়েছিলাম, ব্যবসা বাণিজ্য করবার অধিকার দিয়েছিলাম, কিন্তু এই সুযোগে ইংরেজরা দেশীয় লবণ উৎপাদনকারীদের ঠকিয়ে তাদের উপর জোর জবরদস্তি করে তারা তাদের ব্যবসা বাণিজ্য করছে এবং তাদের নিকট কম দামে লবণ বিক্রি করতে বাধ্য করছে। আবার সেই লবণ কিনে ইংরেজরা দেশীয় প্রজাদের কাছেই বেশি দামে তারা বিক্রি করছে। এই হলো অবস্থা। এরকম একটা পরিস্থিতিতে তারা প্রায় বিভিন্ন স্থানে লবণ উৎপাদনকারী সাধারণ মানুষের উপর, প্রজাদের উপর তারা চড়াও হচ্ছে, অত্যাচার নির্যাতন শুরু করে দিয়েছে। কারণে সিরাজউদ্দৌলা সেই লবণ উৎপাদনকারী এই লোকটিকে সান্ত্বনা দিতে গিয়ে তিনি এই কথা বলছিলেন যে তার রাজত্বে ইংরেজরা হৃদয়হীন নিষ্ঠুর যে জালিমরা অত্যাচার নির্যাতন শুরু করেছে তাদের বিরুদ্ধে সাধারণ প্রজারাও যেন আরো বেশি নিষ্ঠুর হয়। এই ইংরেজদের শায়েস্তা করবার জন্য তাদের এই অত্যাচার নির্যাতন যেন শুধু মুখ বুজে সহ্য না করে, তারাও যেন প্রতিবাদ করে, প্রতিরোধ করে এবং ইংরেজদেরকে প্রয়োজনে তারা কঠোর শাস্তির আওতায় নিয়ে আসে। এবং টিট ফর টেট, ইটটি খেতে হলে পাটকেলটি ছুটতে হয়। তো এই যে দাঁত ভাঙা জবাব যেন তারাও দিতে পারে। নবাবের আদেশ অমান্য করে ড্রেকের কৃষ্ণবল্লভকে আশ্রয় দেওয়ার কারণ ব্যাখ্যা করো। কৃষ্ণবল্লভকে আশ্রয় দেওয়া হয়েছিল অর্থের লোভে। সেই বিক্রমপুরের কৃষ্ণবল্লভ তাকে আশ্রয় দেওয়া হয়েছিল। কলকাতার উদ্দেশ্যে তিনি গিয়ে রজার ড্রেক তাকে আশ্রয় দিয়েছিল। তো নবাব সিরাজউদ্দৌলা নিষেধ অমান্য করে শুধুমাত্র অর্থের লোভে কৃষ্ণবল্লভকে তারা আশ্রয় দিয়েছিল। আর এ কারণে নবাব সিরাজউদ্দৌলা ইংরেজদের প্রতি রুষ্ট হয়েছিলেন এবং প্রচুর নবাব সিরাজউদ্দৌলার ইংরেজদের প্রতি যে সহানুভূতি ছিল, ইতিবাচক মনোভাব ছিল, সেগুলো সম্পূর্ণ পরিবর্তিত হয়ে গিয়েছিল। পরের প্রশ্ন, ক্লাইভ সিরাজউদ্দৌলাকে দ্রুত হত্যা করতে চেয়েছিল কেন, ব্যাখ্যা করো। পলাশীর যুদ্ধে পরাস্ত হয়ে নবাব সিরাজউদ্দৌলা মুর্শিদাবাদে ফিরে গিয়ে তিনি সৈন্য সংগ্রহ করে অন্তত পক্ষে প্রতিরোধ করবার চেষ্টা করেছিলেন। তার রাজধানীটা রক্ষা করতে চেয়েছিলেন এই দুর্বৃত্তদের হাত থেকে, বিশ্বাসঘাতকদের হাত থেকে, কিন্তু সেটিও সম্ভবপর হয়নি। তার আপন শ্বশুর থেকে শুরু করে অনেকেই অর্থ, রাজকোষাগার থেকে অর্থ নিয়ে সৈন্য সংগঠনের নামে, সংগ্রহের নামে অর্থ নিয়ে পালিয়ে যায়। অবশেষে সিরাজউদ্দৌলা বাধ্য হয়ে তিনি তার বন্ধু পার্টনার তার বন্ধুর কাছে, জমিদারের কাছে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু দুর্ভাগ্য তার, মির্জাফরের ভাই মীর কাসেমের সৈন্যদের হাতে তিনি ধরা পড়েন ভগবান গোলার কাছে। সেখান থেকে তাকে অতি দ্রুত আবার রাজধানীতে নিয়ে আসা হয়, অপমান অপদস্থ করে সারা রাস্তা। তারপরে তাকে হত্যা করবার আয়োজন করা হয়। তো ক্লাইভ অত্যন্ত ধুরন্ধর মানুষ, চালাক ব্যক্তি। তিনি বুঝতে পেরেছিলেন
যদি কোনো ক্রমে সিরাজদৌল্লাকে দেখার পরে সাধারণ মানুষের মনে সহানুভূতি জেগে ওঠে, তারা যদি কোনো রকম প্রতি বিপ্লব ঘটায়, তারা যদি শাসন ব্যবস্থা শাসকদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, এরকম বিপ্লবের আশঙ্কা থেকে বিপদের আশঙ্কা থেকে রবার্ট ক্লাইভ চেয়েছিলেন যে যত দ্রুত সম্ভব সিরাজউদ্দৌলাকে হত্যা করে তাদের ক্ষমতার সিংহাসন সেটিকে নিষ্কণ্টক করা। সিরাজউদ্দৌলা মোহাম্মদী বেগকে নিষেধ করলেন কেন? সিরাজউদ্দৌলা মোহাম্মদী বেগকে তাকে হত্যা করতে নিষেধ করেছিলেন কেন? সিরাজউদ্দৌলার পিতা তিনি নিজে মোহাম্মদী বেগকে লালন পালন করেছিলেন পুত্র স্নেহে, এবং মোহাম্মদী বেগ তাদের পরিবারেই বড় হয়েছে, লালিত পালিত হয়েছে। সেই মোহাম্মদী বেগ মাত্র 10,000 টাকার বিনিময়ে নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করবার জন্য এসেছিলেন। কারাগারে মির্জাফরের পুত্র মিরন যখন তাকে নিয়ে যায় এবং সেখানে তাকে বলা হয় মৃত্যুর জন্য তৈরি হও শয়তান, মিরন যখন তাকে বলেছিল, তো সিরাজউদ্দৌলা তখন মোহাম্মদী বেগকে তার এই ভয়াবহ অপরাধ থেকে রক্ষা করবার জন্য তাকে হত্যা করা থেকে বিরত থাকতে বলেছিলেন। যে মিরন তো অন্তত মির্জাফরের পুত্র, সুতরাং বিশ্বাসঘাতকতার রক্ত তার মধ্যে, কিন্তু মোহাম্মদী বেগ তো সিরাজের পরিবারে লালিত পালিত, তার বাবা তাকে পুত্র স্নেহে লালন পালন করেছেন, তারা অনেকটা ভাইয়ের মতো বড় হয়েছেন। সুতরাং ভাই কখনো ভাইকে অর্থের জন্য হত্যা করতে পারে, স্বার্থের জন্য, এটা তিনি মেনে নিতে পারেননি। সিরাজউদ্দৌলা তিনি চেয়েছিলেন মোহাম্মদী বেগ যেন বেঈমানি না করে, বিশ্বাসঘাতকতা না করে। যে পরিবারে দানা পানি খেয়ে সে বড় হয়েছে, সেই মোহাম্মদী বেগ সেই সিরাজকেই হত্যা করতে যাচ্ছে। এই অপরাধ, এই যে মহাপাপ, এটা থেকে, বেঈমানি থেকে সিরাজউদ্দৌলা মোহাম্মদী বেগকে রক্ষা করতে চেয়েছিলেন। ভয় নেই, তবুও সিরাজউদ্দৌলা বেঁচে আছে। পলাশির যুদ্ধে যখন সিরাজউদ্দৌলার পতন হয়, তখন ক্লাইভের সৈন্যরা, ইংরেজ সৈন্যরা এসে সিরাজউদ্দৌলাকে খুঁজে বার করবার চেষ্টা করে এবং অন্যান্য সেনাপতিদের তারা যুদ্ধবন্দী হিসেবে শাস্তি দেবার জন্য খুঁজে বার করবার চেষ্টা করে। তো তাদের হাতে ধরা পড়ে রাইসুলজুহালা ওরফে নারায়ণ সিং, সিরাজউদ্দৌলার গুপ্তচর। এতদিন সে গুপ্তচরের কাজ করেছে দেশের স্বাধীনতা রক্ষার জন্য, দেশপ্রেমের চেতনা থেকে সিরাজউদ্দৌলাকে রক্ষা করবার জন্য, দেশের স্বাধীনতা রক্ষা করবার জন্য। কিন্তু আজকে তার মুখোশ উন্মোচিত হয়, রাইসুলজুহালা অন্যদের কাছে ধরা পড়ে যায়। তো ধরা পড়ার পরে তাকে যখন ক্লাইভের সৈন্যরা তাকে হত্যা করবার জন্য তৈরি হয় এবং সেখানে তাকে গুলি করবার পরেও যখন সে কথা বলতে পারে, কথা বলছিল এবং তার শেষ কথা ছিল ভয় নেই, সিরাজউদ্দৌলা বেঁচে আছে, তবু আশা আছে, আশার আলো আছে। মীরমর্দান পরাজিত হয়েছে, মোহনলাল সহ অন্যান্যরা দেশপ্রেমী সৈনিকরা পরাজিত হয়েছে, দেশের স্বাধীনতার জন্য তারা জীবন পর্যন্ত বিসর্জন দিয়েছে, কিন্তু তারপরেও শেষ আশা ভরসার জায়গা সিরাজউদ্দৌলা।
নারায়ণ সিংয়ের বিশ্বাস যে সিরাজউদ্দৌলা তিনি আবার সৈন্য সংগ্রহ করে প্রতিরোধ গড়ে তুলবেন, তার দেশ রক্ষা করবেন, তার রাজধানী রক্ষা করবেন। ওয়ালি খানকে ক্লেটন কেন চর মারতে গেল ব্যাখ্যা করো। নবাব সিরাজউদ্দৌলা যখন কলকাতা দুর্গ আক্রমণ করেন তখন পরিস্থিতি অত্যন্ত নাজুক হয়। ইংরেজ সৈন্যরা অনেকটা পরাজয়ের মুখ দ্বার প্রান্তে এসে দাঁড়ায়। যুদ্ধের অবস্থা বুঝতে পেরে ওয়ালি খান বাঙালি সৈনিক, তিনি ক্যাপ্টেন ক্লেটনকে অনুরোধ করেন যেন দুর্গ প্রাচীরের উপরে সাদা নিশান উড়িয়ে দেওয়া হয় এবং তারা যেন আত্মসমর্পণ করে। তখন ইংরেজ ক্যাপ্টেন ক্লেটন তিনি ওয়ালি খানের প্রতি প্রচণ্ডভাবে রেগে যান এবং বলেন যে কাপুরুষ বাঙালির কথায় যুদ্ধ বন্ধ হবে না, এবং তিনি তাকে চর মারার জন্য উদ্যত হন। পলাশীতে যুদ্ধ হয়নি, হয়েছে যুদ্ধের অভিনয়। এই উক্তিটির মধ্যে নবাব সিরাজউদ্দৌলা তার যে ক্ষোভ বিশ্বাসঘাতকদের প্রতি, তার যে ক্ষোভ সেটি প্রকাশ পেয়েছে, তার যে ঘৃণা সেটি প্রকাশ পেয়েছে। তার প্রায় 50,000 সেনাবাহিনী, বিশাল সেনাবাহিনী মাত্র 3,000 ইংরেজ সৈন্যের কাছে হেরে গিয়েছে। তার 53টা কামান মাত্র 13টি কামানের কাছে গিয়ে হেরে গিয়েছে। এই লজ্জা সিরাজউদ্দৌলা মেনে নিতে পারেননি। তার কাছে মনে হয়েছে যদি সত্যি তার সৈন্যরা যুদ্ধ করত এবং মির্জাফর সহ বিশ্বাসঘাতকরা সক্রিয় থাকত, তাহলে কখনো কোনো হিসেবে কোনোভাবেই পলাশীর যুদ্ধে সিরাজের পতন হবার কথা নয়। কিন্তু তারপরও সেখানে তার পরাজয় হয়েছে, তিনি পরাজিত হয়েছেন। কারণ একটাই, সেখানে যুদ্ধ হয়নি, হয়েছে যুদ্ধের অভিনয়। মির্জাফর, রায়দুর্লভ, ইয়ার লুৎফর খাঁ সহ আরো অনেকেই সেই অভিনয়ে অংশগ্রহণ করেছে। আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি, ব্যাখ্যা করো। রবার্ট ক্লাইভ এই উক্তিটি করেছে। রবার্ট ক্লাইভ এবং ওয়াটস যখন মিরনের বাড়িতে নারীর ছদ্মবেশ ধারণ করে সেই দলিলে স্বাক্ষর করানোর জন্য এসেছিল, তখন মির্জাফর তাকে বলেছিলেন যে আপনারা যে এভাবে আসছেন, যদি গুপ্তচরের মারফত বা কোনোভাবে নবাব সৈন্যরা সেটি টের পায় তাহলে কেটে একেবারে দুটুকরো করে ফেলবে। তার জবাবে রবার্ট ক্লাইভ বলেছিল যে আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি, কারণ আপনারা স্বার্থের প্রয়োজনে আজ নবাবকে ডোবাচ্ছেন, কালকে আবার আমাদেরও যে পথে বসাবেন না তার কোনো নিশ্চয়তা নেই। কারণ বিশ্বাসঘাতকদের, বেঈমানদের কোনো ধর্ম থাকে না, তারা যে সব কাজই করতে পারে। যে স্বার্থের কারণে বাংলার নবাবকে, সিরাজউদ্দৌলাকে তারা ডুবিয়ে দিচ্ছেন, তাকে বিশ্বাসঘাতকতা করে তাকে ক্ষমতাচ্যুত করবার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন, সেই সিরাজউদ্দৌলার
কোনো ক্ষমতা থাকতে পারে না। কারণ হলো, যার রাজমাত্য বর্গ থেকে প্রধান সেনাপতি থেকে শুরু করে অধিকাংশই বিশ্বাসঘাতক, সেই নবাবের তো কোনো শক্তি থাকতে পারে না। এটাই তো খুব স্বাভাবিক যে নবাবের যারা আপনজন, যারা কাছের মানুষ, তারাই যখন বিশ্বাসঘাতকতা করে, সেই নবাবকে ভয় পাওয়া, সিরাজকে ভয় পাওয়া কোনো যুক্তি নেই। তবে হ্যাঁ, একটা জায়গায় সিরাজের সাথে মির্জাফরদের পার্থক্য আছে, বিশ্বাসঘাতকদের পার্থক্য আছে, যে ক্লাইভ অন্তত নবাব সিরাজকে বিশ্বাস করতে পারেন। সিরাজ যেই কথা বলেন সেই কাজটি সিরাজউদ্দৌলা করবেন, এটা নিয়ে কোনো রকম কোনো সন্দেহ নেই। কিন্তু এই বিশ্বাসঘাতকদের কোনো বিশ্বাস নেই, কারণ তারা আজকে স্বার্থের প্রয়োজনে নবাবকে ডোবাচ্ছে, সিংহাসনচ্যুত করবার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কালকে ইংরেজদের বিতাড়িত করবার আন্দোলনে যে সামিল হবে না, সেটা কোনো সেই বিষয়ে কোনো নিশ্চয়তা নেই। ক্লাইভ একটা সত্যি কথা অন্তত বলেছে। অন্ধকারের ফাঁকা দরবারে বসে থেকে কোনো লাভ নেই নবাব। এটি লুৎফুন্নেসার উক্তি। পলাশীর যুদ্ধে পরাস্ত হয়ে নবাব সিরাজউদ্দৌলা রাজধানীতে ফিরে এসে তিনি সৈন্য সংগ্রহ করে পুনরায় প্রতিরোধ করবার চেষ্টা করেছিলেন, রুখে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন, এবং তিনি অন্তত এই শত্রুদের হাত থেকে, বিশ্বাসঘাতকদের হাত থেকে রাজধানীটা রক্ষা করতে চেয়েছিলেন। কিন্তু তার সাথে বিশ্বাসঘাতকতা করে তার শ্বশুর সহ অনেকেই রাজকোষ থেকে সৈন্য সংগঠনের নামে, সংগ্রহের নামে অর্থ হাতিয়ে নিয়ে তারা পালিয়ে গিয়েছিল। অবশেষে সাধারণ প্রজারাও যখন নিরাশ হয় এবং এই বিশ্বাসঘাতকতার খবর ছড়িয়ে পড়ে, আতঙ্কে প্রজারাও যখন কলকাতা ছাড়তে শুরু করে, মুর্শিদাবাদ রাজধানী ছাড়তে শুরু করে, বিভিন্ন জায়গায় সাধারণ প্রজারা আতঙ্কে, তখন লুৎফুন্নেসা যখন এসে দেখলেন ফাঁকা দরবারে আর কেউ নেই, শুধু সিরাজউদ্দৌলা একা আছেন, তখন তিনি তার স্বামীকে বাস্তব পরিস্থিতিটা বোঝানোর চেষ্টা করলেন যে তার পক্ষে এখানে থাকাটা নিরাপদ নয়। কোনো সাধারণ প্রজা থেকে, সাধারণ মানুষ থেকে শুরু করে কেউ আর তার পক্ষে নেই, কেউ আর তার সাথে নেই। সুতরাং তাকে এবার বিকল্প ভাবতে হবে। হলওয়েল সাদা নিশান উড়াতে বলেছিলেন কেন? হলওয়েল যখন ক্যাপ্টেন মিনচিন, ক্লেটন সহ রজার ড্রেক অনেকেই পালিয়ে গিয়েছিল, যুদ্ধের অবস্থা খারাপ, নবাব সিরাজউদ্দৌলা ফোর্ট উইলিয়াম দুর্গ আক্রমণ করেছিলেন, তার আক্রমণে নাস্তা নাবুদ হয়ে এরা পালিয়ে যায়, তখন গাইজ হাসপাতালের ডাক্তার হলওয়েল অবশিষ্ট ছিলেন ইংরেজদের প্রতিনিধি হিসেবে। হলওয়েল নবাবের সাথে আত্মরক্ষার জন্য, শান্তি চুক্তি করবার জন্য দুর্গ প্রাচীরে সাদা নিশান উড়ানোর কথা বলেছিল। তো আমরা অনেকগুলো অনুধাবনমূলক প্রশ্ন আলোচনা করলাম। তোমরা নাটকটি বাসায় আরো বেশি বেশি করে পড়বে এবং এই প্রশ্নগুলো তোমরা বাসায় নিয়মিত অনুশীলন করবে। তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ।